নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। শুরুতেই বলবো, বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং যদি পারেন, যদি সম্ভব হয়, আমাদের সদস্যপদ নিন। সামান্য টাকার বিনিময়ে সদস্য হলে আমাদের খানিকটা সুবিধা হয়, কিন্তু সদস্য হওয়া আর না হওয়ার সঙ্গে অনুষ্ঠান দেখার কোনো সম্পর্ক নেই। 2 নম্বর ঘোষণা হচ্ছে, আজকে নিশ্চয়ই করে আজকে জিরো আওয়ার আছে এবং জিরো আওয়ারে 3 জন প্রখ্যাত সাংবাদিক আছেন। আমরা আলোচনা করব আজকের 21শে জুলাইয়ের যে 3টে সভা, 4টে অনুষ্ঠান হয়ে গেল, তাই তো এটা গেল আমাদের জিরো আওয়ারের কথা। আসুন সেখানে মতামত দিন। শুরু করছি আজকের এখন মতামত। আজকের মতামতের শীর্ষক মমতার তৃণমূল, তৃণমূলের মমতা। আমরা সবাই জানতাম তৃণমূল মমতার, জানতাম সে দলের ভালো মন্দ, সে দলের নীতি বা দুর্নীতি, সে দলের উৎসব বা আন্দোলন, সবটাই মমতার। একবার নয়, বারবার বলেছি, দলে পোস্ট বলতে একটাই, বাকি সব ল্যাম্প পোস্ট। আমি খনার বচন পড়ে তো বলিনি, আমি নাস্তের দামুশো নয়, আমি একলাই সে কথা জানতাম তেমনও নয়, এটা জানতেন প্রত্যেক। বেশি করে জানতেন যারা মমতার ঘনিষ্ঠতম বৃত্তে ছিলেন, জানতেন ববি হাকিম, অরূপ বিশ্বাস, মদন মিত্র, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সমস্ত শীর্ষ নেতারা এই কথাটা জানতেন খুব ভালো করে। তারা নিজেরাও বলতেন, তাদের সঙ্গে কথা হলে তারাও বলতেন যে এখানে দেখো তো পোস্ট তো একটাই, জানো তো। হ্যাঁ, তৃণমূল হেরেছে, কিন্তু 80 জন বিধায়ক ছিল, 41% ভোট ছিল। সেই হারের পরে আমরা আমাদের মতামত অনুষ্ঠানে বলেছিলাম, এবারে পরীক্ষা 21শে জুলাই এই হেরে যাওয়া তৃণমূল তার কর্মীদের নিয়ে কি ঘুরে দাঁড়াতে পারবে, সেটা বুঝিয়ে দেবে ওই 21শে জুলাই। বলতে চেয়েছিলাম 21শে জুলাই হয়ে উঠবে মমতার অগ্নি পরীক্ষা, কিন্তু তার কদিনের মধ্যে দল ভেঙে গেল। আর পুরোটাই যে একটা ওয়েল প্ল্যান্ড অর্গানাইজড অপারেশন, সেটা বুঝতে খুব বেশি সময়ও লাগলো না। রাজ্যসভাতে সরাসরি দলে যোগদান করিয়ে আবার রাজ্যসভায় পাঠানোর শর্তে পদত্যাগ করানো, এটা একটা কায়দা। লোকসভাতে একটা অজানা দলে যোগদান করিয়ে, তারা দলের নাম বলতে পারছেন না সরাসরি করে, সেই দলে যোগদান করিয়ে এনডিএর শরিক বানিয়ে দেওয়া। আর রাজ্যে সরকারের অনুগত বিরোধী ব্লক তৈরি করার জন্য একটা নব তৃণমূল বানানো, ত্রিফলায় বৃদ্ধ তৃণমূলের মুহূর্তের মধ্যে ত্রিফলায় বৃদ্ধ হয়ে টুকরো টুকরো হয়ে গেল। কিন্তু যে যেখানেই যান না কেন, রাজ্যসভা, লোকসভা, বিধানসভা, সব জায়গাতেই দল ছাড়ার আগে 2টো স্ট্যান্ডার্ড ইনস্ট্রাকশন, বিধিবদ্ধ সতর্কীকরণের মতন একটা ব্যাপার ছিল। 1, মমতা বন্দ্যোপাধ্যায় স্বৈরাচারী ছিলেন, এটা বলতে হবে। 2, অভিষেক আর আইপ্যাকের জন্য দল হেরেছে, দল ডুবেছে। এই 2টো কমন ন্যারেটিভ ব্যাখ্যা করে বলতে হবে দল ছাড়ার সঙ্গে সঙ্গে। এরপরে আরো বলতে পারলে আরো ভালো, কিন্তু এই 2টো ন্যারেটিভকে সামনে রাখতেই হবে। বদলে কি? বদলে রাজ্যসভায় অন্তত এই টার্মটা শেষ করার সুযোগ। লোকসভাতে আলাদা ব্লকে গেলে তার দরজাতে মাঝরাতে নিশির ডাক শোনা যাবে না, তার গ্যারান্টি। আর রাজ্যে ঢালাও রক্ষা কবচ, সে নির্বাচিত হয়েছেন কিংবা হননি, আপনি যাবতীয় অতীত, মানে যে স্তরের হোক, আপনি এমএলএ, এমপি, আপনি স্থানীয় নেতা, আপনি ব্লকের নেতা, আপনি জেলার নেতা, যাই হোক, আপনার যাবতীয় অতীত কীর্তিগুলোর ওপরে আপাতত এক রক্ষা কবচ। কতদিন? যতদিন তারা অন্তত কিছুটা হলেও আসল তৃণমূল হিসেবে কিছুটা হলেও নিজেদেরকে দাঁড় করাতে পারবেন। মানে এমনি এমনি তো কেউ কুত্তাও পোষে না, হয় ভালো লাগা, না হলে পাহারাদারি, কিছু একটা কারণ তো থাকে। এমনি এমনি বিজেপির মতো একটা সংগঠিত দল, যাদের এই রাজ্যে আপাতত 45% ভোট আছে, আগামী দিনে যারা এটাকে 50-52%তে নিয়ে যাবার টার্গেট নিয়ে এই গঠনমূলক বিরোধীদের সামনে রেখেছেন, এটা আজন্ম রক্ষা কবচ নয়, হতেই পারে না। এসব আমরাও জানি, তাও নয়। যারা একটু খোঁজ খবর রাখেন তারা জানেন, যারা রক্ষা কবচ পেয়েছে তারাও জানেন। কিন্তু যত তাড়াতাড়ি তৃণমূল ভেঙেছিল, তত তাড়াতাড়ি আসল তৃণমূল কারা সেটা মানুষের সামনে এসে গেল। সত্যি বলতে কি, আমি গতকাল রাত পর্যন্ত মনে করছিলাম 60 জন বিধায়ক, তার সঙ্গে কেষ্ট মোড়ল আছে, রবি ঘোষ আছে, জিম্বো আছে, ডেভিডরা আছে, 60 জন বিধায়ক 1000টা করে লোক নিয়ে আসলেও তো 60,000 মানুষ হয়ে যাবে। আর মেয়র রোডের জমায়েতে 60,000 মানুষ মানে তো একটা রেসপেক্টেবল নাম্বার, একটা ভিড়, যা অন্তত আমরাই আসলে তৃণমূল এই দাবিকে জিয়ে রাখতে পারতো, ভাসিয়ে রাখতে পারতো। কিন্তু হা হতোষ,
আবার ভেবেছিলাম যে তৃণমূলের যে অংশ সত্যি করেই বিজেপি বিরোধী, বিশেষ করে সংখ্যালঘু মানুষজন, তাদের একটা বড় অংশ যদি শহীদ মিনারে গিয়ে উপচে গিয়ে হাজির হন, তাহলে আগামী দিনে কংগ্রেস একটা অন্যতম শক্তি হিসেবে উঠে আসবে, তাদের ভিড় দেখার মতন হয়ে উঠতেই পারে। কিন্তু আদতে হলো কি, ঠিক সোয়া একটা মেয়র রোড বিধানসভায় গঠনমূলক বিরোধীদের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বক্তৃতা দিতে উঠলেন। 50% বেশি চেয়ার তখনও শুনছেন, বাইরের লোকজন ছেড়ে দিন, চেয়ারই খালি পড়ে রয়েছে। আমাদের এক কবি বন্ধু লিখেছেন, চেয়ারে চেয়ার অন্য। হ্যাঁ, মমতার সভায় জনারণ্যের সঙ্গে তিনি মিল দিয়ে লিখেছেন চেয়ারে চেয়ার অন্য। কিন্তু কেন 60 জন বিধায়ক ঠিক আছে, 1000 নয় 500 করেও তো লোক আনতে পারলেন না? কেন পারলেন না? কারণ তৃণমূল একটা দল যার ভোটার থেকে সমর্থকদের 90% ওই একটা মুখ দেখে ভোট দেন। মাঝে মধ্যে আমরা দেশের প্রধানমন্ত্রীকে এই কথা বলতে শুনেছি বটে যে প্রতিটা আসনে ধরে নিন আমি আছি, মোদি কা গ্যারান্টি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সত্যি কথাটা হলো তিনি না থাকলেও কিঞ্চিত ভাটা পড়বে, কিন্তু তাও এই যৎ কিঞ্চিত। সেখানে আরএসএস আছে, বিজেপিতেই মোদি বিরোধী লবি আছে। মোদি ছাড়াও অনায়াসে 80-90% এমপি এমএলএ জিতে যাবেন। কিন্তু তৃণমূলে যখন সরকার ছিল তখন শুনেছেন নাকি মমতা বিরোধী লবি? প্রতিটা আসনে লড়েছেন মমতা, জিতেছেন মমতা, হেরেছেন মমতা। ভাবতে পারেন কলকাতা লাগোয়া কলকাতা পোর্ট এলাকা ববি হাকিম এই বাজারেও জিতেছেন সেখান থেকে। টালিগঞ্জের অরূপ বিশ্বাস হারলে কি হবে, রাজারহাটের জিম্বু তাপস চ্যাটার্জি, কামারহাটির মদন মিত্র, এই বাজারে হারুন বা জিতুন 5 ট্রাক লোক আনতে পারলেন না, নাকি আনলেন না? রক্ষা কবচের জন্য এসে ভিড়েছেন, রক্ষা কবচ পেয়েছেন, আর কিছুদিন জয়মা জয়মা বলে কাটিয়ে দিয়ে মানবপ্রস্থে চলে যাবেন। এখন আবার মরতে এই লোক আনা জোগাড় করা এসব কেনই বা করতে যাবেন? নাকি চেষ্টা করেছিলেন, জোটাতে পারেননি? 20 জুলাই রাত থেকে বোলপুর স্টেশনে আলাদা করে খাবার দাবারের ব্যবস্থা হতো, সবাইকে ট্রেনে তুলে নিজে কিছু দলবল নিয়ে গাড়িতে কলকাতায় পৌঁছতেন কেষ্ট মোড়ল। তিনি সপাচক লোক নিয়ে আসতে পারলেন না। অন্যদিকে মমতা শিবিরের অবস্থাটা কি? হারাধনের 10টি ছেলের মতো এক অবস্থা। এবেলা যিনি আছেন ওবেলা তিনি নেই। আজও মঞ্চ ছেড়ে চলে গেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কাল অন্য কারোর কল্যাণে নিয়োজিত হয়ে গেলে অবাক তো হবার কিছু নেই। কদিন আগেই যে সেলিব্রিটিরা ভনভন করত তারা উধাও। পৃথিবী আবার শান্ত হবে গাইতেন যিনি, তাকেও দেখলাম না টলিউডের একজনকেও দেখলাম না। সেই সাংবাদিকদের যারা স্টেজের নিচেই হাজির থাকতেন মাইকের তার ছিঁড়ে গেলে লাগিয়ে দেওয়ার জন্য, এবারে মাইকের তার ছিঁড়েছে কিন্তু সেই সাংবাদিকেরা ছিলেন না। কবিতা লেখেন, বলেন এবং এই পৃথিবীতে ননসেন্স ছড়া লেখার জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায়কে যিনি সার্টিফিকেট দিয়েছিলেন, যিনি ওনাকে এক চিত্রকর হিসেবে সার্টিফিকেট দিয়েছিলেন, সেই তারা নেই। সেই কুণাল ঘোষ 2011-র পরে আবার সঞ্চালকের ভূমিকায়, হ্যাঁ ছিলেন বীরবাহা হাসদা, ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, এবং যদি একলা মমতা ওখানে একলাও একটা ছোট হাতিতে দাঁড়িয়ে যেতেন, বক্তৃতা দিতেন, আমি নিশ্চিত আজ যা ভিড় হয়েছে তার থেকে কম ভিড় হতো না। এদের বাস ট্রাম ট্রাকের ভাড়া কেউ দেয়নি। এনারা এলাকাতে মাথা নিচু করে আছেন, মার খেয়েছেন, অধিকাংশ সময় কিছু পাননি, চেয়েছেন কিনা তাও জানি না। কিন্তু তারা ওই মমতার মধ্যেই তাদের এক স্বজনকে খুঁজে পান, তারা এসেছেন। আর যে অংশ এসেছেন তা কিন্তু 10,000 মধ্যে একজন, হিমশৈলের চূড়া। এখনই ভোট হলে বোঝা যাবে কে কোনখানে দাঁড়িয়ে। কিন্তু এই ভিড় দেখেই যদি এটা মনে করেন তাহলে তো ল্যাটা চুকেই গেল। নির্বাচন হবে আর তখন এই মমতার তৃণমূল, সে যে নামেই থাক না কেন, তার নির্বাচনী চিহ্ন যাই হোক না কেন, তারাই বিরোধী আসন দখল করবে না, সেটাও আবার এক আগ বাড়িয়ে কল্পনা হয়ে যাবে। কারণ আজ যা মমতার কাছে আছে তা কোর ভোট। এই মানুষদের মধ্যেই আবার নতুন নেতাদের উঠে আসতে হবে, আবার এক তলার সারির সংগঠন তৈরি করতে হবে। কারণ এবারে সামনে বিজেপি আরএসএস, সিপিআইএম এই শক্তির কাছে কিছুই নয়, শিশু। 2-4 জায়গাতে গুলি চালিয়েছিল সিপিএম সরকার, কিন্তু 28 দিন অনশন চালিয়ে যেতে দিয়েছিল। মাসের পর মাস সিঙ্গুর অবরুদ্ধ হাইওয়ে অবরুদ্ধ, হুট বলতে ঝুট, বন্ধ হরতাল হয়েছিল। কিন্তু সেসব সামলাতে গুন্ডা দমন বিল তো আনা হয়নি। 7 সকালে ডাক্তারের নাম করে পুলিশ পাঠিয়ে অনশন ভেঙে দেওয়া তো হয়নি। আমরাই তো তখন সাংবাদিক হিসেবে তীব্রতম ভাষায় আক্রমণ করেছি সরকারকে, বুদ্ধ ভট্টাচার্যকে, মন্ত্রিসভার অন্যদেরকে। কই আমাদের বিরুদ্ধে এফআইআর তো হয়নি। মনে আছে কলকাতা টিভিতে চণ্ডীপাঠ বলে একটা অনুষ্ঠানের স্ক্রিপ্ট লিখতাম, খরাজ মুখোপাধ্যায় পড়তেন। অনুষ্ঠান হবার পরেই কেউ ফোনে গালিগালাজ দিতেন, এটা ঘটনা।
কিন্তু এফআইআর তো হয়, কেউ ফোন করে তো বলেনি যে ভাই এসব লিখো না, জানাই তো আছে, জানোই তো দিনকাল কেমন। মমতার সরকারের তো এসব করার জন্য যতটা মস্তিষ্ক দরকার ততটাই ছিল না। যেখানেই কিছু করতে গেছে, সে আরামবাগ টিভির শফিকুল হোক বা সন্ময় বন্দ্যোপাধ্যায় হোক, ছড়িয়েছে। এখন অবস্থাটা একেবারে আলাদা। কাজেই মাঠে নেমে যারা এই সরকারের বিরোধিতা করবেন, যারা আরএসএস বিজেপির বিরুদ্ধে নামবেন, তাদের এক মজবুত সংগঠন দরকার। সেই সংগঠন কি মমতার তৃণমূল গড়ে তুলতে পারবে? আমি ব্যক্তিগতভাবে মনে করি এইখানেই বিজেপি অন্তত অনেকটা এগিয়ে। এখনই তৃণমূলের ওপরে আর মাঝারি নেতাদের বিচ্ছিন্ন করে দিয়ে নিজেদেরকে অনেকটা গুটিয়ে নিতে পেরেছেন, অনেকটা জায়গায় নিয়ে যেতে পেরেছেন। সব থেকে বড় সুবিধে, মমতার রাজনীতির প্রতিটা চালের সঙ্গে পরিচিত আজকের মুখ্যমন্ত্রী। আর মমতার রাজনীতির এক বড় ইউএসপি বা বড় দিক হলো গিয়ে এক ধরনের স্বতঃস্ফূর্ততা। উনি ওই স্বতঃস্ফূর্ততার হাওয়া পালে লাগিয়ে ভেসে থাকতে ভালোবাসেন। সংগঠন ইত্যাদি নিয়ে উনি খুব বেশি মনোযোগী কোনোদিনই ছিলেন না। জাতীয় রাজনীতির সুযোগে তাকে ব্যবহার করেছেন, সঠিকভাবেই করেছিলেন। সিপিএম সেদিন কংগ্রেসের হাত ছেড়েছিল, সেই হাত ধরেছিলেন মমতা, না হলে 2011-তেও পরিবর্তন সম্ভব ছিল না। আজ মমতার মাথায় আজও সেটাই আছে, সেই জাতীয় রাজনীতি। তাই মঞ্চে উঠে বারবার বলেছেন আটশোলাদের আন্দোলনের কথা, সোনম ওয়াংচুকের অনশনের কথা, ইন্ডিয়া জোটের কথা। হ্যাঁ, সেদিক থেকে দেখতে গেলে আবার জাতীয় রাজনীতি কিন্তু তাকে অনেকটা এগিয়ে দিতে পারে। এ রাজ্যে যখন বিজেপির এক প্রবল অস্তিত্ব আরো প্রবল হচ্ছে, সেই বিজেপি কিন্তু উত্তর আর দক্ষিণ ভারতে পিছু উঠছে। উত্তর ভারতে বিজেপির ক্ষয় স্পষ্ট। মানুষের মধ্যে এক সার্বিক সরকার বিরোধিতা ধীরে ধীরে আকার নিচ্ছে। হ্যাঁ, মমতার চোখ সেদিকে। সেই জাতীয় রাজনীতির হাওয়া পালে লাগিয়ে মমতা আবার রাজ্যে তার অস্তিত্বকে তুলে ধরার চেষ্টা করবেন। এই 21শে জুলাই তার মঞ্চে ভিড় হয়েছে, তিনি প্রমাণ করেছেন তৃণমূল তাঁর। কিন্তু এবারে সামনে আরো অনেক বড় চ্যালেঞ্জ। দলের অস্তিত্বকে টিকিয়ে খুব দ্রুত রাজ্য রাজনীতিতে আবার নিজেকে তুলে ধরতে হবে। হ্যাঁ, উত্তাল সমুদ্রে মাছ ধরা নৌকোর মাঝি নিজেই নিজেকে বলেন, হালটা ধরে রাখো শক্ত করে, দুর্যোগ কাটবেই। মমতা সেই বার্তাটাই দিলেন আজ 21-এর সভায়। ভাবুন, ভাবতে থাকুন, প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। নমস্কার।